স্বর্ণকুমারীর বোম্বাই বাস। স্বর্ণকুমারীর বয়স এখন 15। ঠাকুরবাড়ির বিখ্যাত রং রূপের সঙ্গে তেজি চালচলনে তাকে যেন আগুনের হলকা মনে হয়। জ্যোতিদাদার সঙ্গে দু একটি সভায় গিয়ে কবিতা পাঠ করেছেন ইতিমধ্যেই, আর তাতেই যেন হইচই পড়ে গেছে কলকাতার তরুণ কাব্যপ্রেমী মহলে। ছিপছিপে কনকবর্ণা তরুণী কবিটিকে একটু দেখার জন্য ভিড় জমে যায় সভায় সভায়। শোভাবাজারের এক বনেদি বাড়ির কবিতার আসরে স্বর্ণ সেদিন এলেন কমলা রঙের পাটোলা সিল্ক পরে, সঙ্গে 3 লহরী মুক্তোর হার। সবচেয়ে চোখে পড়ে মাথার ছোট্ট টুপি ও কপালে চুলের গুচ্ছে জড়ানো মুক্তোর টায়রা। তাকে দেখেই গুঞ্জন শুরু হয়ে গেল। স্বর্ণ নিজেও শুনতে পান নানা রকম ফিসফাস আলোচনা। কেউ বলছে, আরে বাবা, মেয়ের সাজ দেখব না পদ্য শুনব? শুনেছি ইনি নাকি একটি কন্যার জননী, আবার কবিতাও লেখেন। উত্তরে আর একজন বলে, আমি অবশ্য বিশ্বাস করি না, এসব পদ্য ওই সাজুনি মেয়ের লেখা। নিশ্চয়ই দাদারা লিখে দেয় বোনের নামে। মেয়েদের আবার সাহিত্য চর্চা, কলিকালে কত কি দেখব। প্রথমজন বলে, তাহলে বোধহয় রূপের জোরে লেখা ছাপাচ্ছে, সম্পাদকেরা অমন চেহারা দেখেই কুপকার। আরে সম্পাদকেরা তো সব ঠাকুর বাড়ির প্রসাদ পাওয়ার জন্য বসে আছে। বিদ্যাসাগর ফিমেল এডুকেশন করেছেন, তাই দেখে দেবেন ঠাকুর মেয়েকে সাহিত্যিক বানাচ্ছেন। ভাবছেন তরু দত্ত, জেন অস্টিন যদি পারে, তার ঘরের মেয়েই বা পারবে না কেন? স্বর্ণর এসব শুনে কান্না পায়। তার এত সাধনার কি কোনো দাম নেই এদের কাছে? অন্য সবাই যখন তাকে ধন্য ধন্য করছে, তখনও এইসব নিন্দুকদের কুকথা ভুলতে পারেন না তিনি। সভার মাঝখানে একবার জ্যোতিদাদার হাত চেপে ধরে বলেন, এখানে অনেকে বোধহয় আমাকে পছন্দ করছেন না, চলো আমরা ফিরে যাই। জ্যোতি অবাক হন। সে কি রে, সবাই যে তোর কবিতার কথাই বলছে, এসব বাজে কথা কে তোর মাথায় ঢোকালো? সবাই হাঁ হাঁ করে জ্যোতিকে সমর্থন করে। এমনকি যারা এতক্ষণ বাজে কথা বলছিল, তারাও সামনে এসে স্বর্ণকুমারীকে বলে, সে কি, আপনি চলে গেলে এই সভা যে অন্ধকার হয়ে যাবে। বিলেতের যেমন জর্জ এলিয়ট আছেন, আমাদের তেমন আপনি। অন্য মহিলারা যারা বামাবোধিনীর পাতায় লেখার চেষ্টা করেন, তারা কি লেখক নাকি? লোকের ভণ্ডামি সইতে পারেন না স্বর্ণ। প্রতিবাদ করে বলেন, ওভাবে বলবেন না, ওরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে চেষ্টা করছেন, অনেকেই ভালো লেখেন। আমি তো ওদের মতো সবে শুরু করেছি। একজন তাচ্ছিল্য করে বলে ওঠে, হা হা, কিসে আর কিসে। এবার জ্যোতি ঠাকুর বিরক্তি প্রকাশ করলে আসরের কর্তা ব্যক্তিরা গোলমেলে লোকেদের কয়েকজনকে সরিয়ে নিয়ে যান। আবার কবিতা পাঠ শুরু হয়। ঠাকুরবাড়িতে ইতিমধ্যে শুরু হয়েছে স্বর্ণকুমারী ও জানকীনাথের মেয়ের নামকরণ অনুষ্ঠান আর বর্ণকুমারীর বিয়ের তোড়জোড়। পরপর 2টি উৎসব, তাই সবার মনেই সাজো সাজো রব। দেবেন ঠাকুর প্রত্যেক বাচ্চার জন্মের 6 মাস থেকে 1 বছরের মধ্যে সুবিধে মতো দিনে মুখে ভাত ও নামকরণ করার নিয়ম করেছেন। তিনি হিন্দুদের মতো অন্নপ্রাশন বলেন না, কিন্তু সেরেস্তার কর্মচারীরা ওই অন্নপ্রাশন বলেই হিসেব লেখেন। স্বর্ণর মেয়ের নামকরণ অনুষ্ঠানটি পিনেটির বাগান বাড়িতে বেশ ধুমধাম করে সম্পন্ন হলো। রবির জন্মের পর থেকেই এ বাড়ির অন্নপ্রাশন ব্রাহ্মমতে হয়ে আসছে। এ ব্যাপারে দেবেন ঠাকুর একটি সুন্দর প্রথা চালু করেছেন। নামকরণ উপলক্ষে একটি পিঁড়িতে শিশুর নাম লেখা হয় হিরণময়ী।
তার চারদিকে আলপনা এঁকে বাচ্চারা মহর্ষির নির্দেশ মতো পিঁড়ির চারদিকে মোমবাতি লাগিয়ে দিল। নামের চারদিকে মোমের আলো জ্বলে ওঠার পর স্বর্ণর মনে হয় তার মেয়ের নামের উপর যেন বাবা মশাইয়ের আশীর্বাদ ঝরে পড়ছে। জানকীনাথের অবশ্য একটু মন খারাপ তার বাবা মায়ের অনুপস্থিতির কথা ভেবে। তার মনে হয় স্বর্ণর মতো পুত্রবধূ পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার তা তো আমার বাবা মশাই বুঝলেন না। এখন কি নাতনিকেও দেখতে আসবেন না? গোড়া হিন্দুরা না এলেও বাড়িতে লোকজন অনেক। দেবেন ঠাকুর যথারীতি সারদার হাত দিয়ে নাতনির জন্য সোনার বিছে হার আশীর্বাদী পাঠিয়েছেন। জয়পুরি সাদা পাথরের থালাবাটি গেলাসের পারিবারিক উপহার তো আছেই। মামা মাসিরা মেয়ের গা ভরে গয়না দিলেন। আর জড়ো হয়েছে মেয়ের জামা সেলাই করার জন্য রাশিকৃত রেশমি ছিট কাপড়। সবাই হিরণকে কোলে নিয়ে মাতামাতি করছে এত সুন্দরী মেয়ে হয়েছে বলে। সব অতিথি চলে গেলে বিকেলের মরা আলোয় স্বর্ণ ও জানকীনাথ ঘাটে এসে বসলেন। জানকীর আমি যে আজ কত খুশি তা তুমি ভাবতেও পারছো না স্বর্ণ। গর্বিত বাবা জানকীনাথ বললেন। শুধু বাবা মশাইয়ের অভাবটা মনে আসছে এত আনন্দের মধ্যেও। স্বর্ণ আদুরে গলায় বলে ওঠেন, তুমি কি এখন শুধু মেয়েকেই ভালোবাসবে? আমার আদর ফুরিয়ে গেল? স্বর্ণ, তোমার জন্য আমি জননী জন্মভূমি ছেড়েছি। এখন যদি বলো মেয়েকে ছাড়তে, তা পারবো না। কৌতুক করে জানকী বললেন, অত পরীক্ষা নিও না সখী। আহা, কত ভালোবাসা জানা আছে। এই তো সেদিন বলছিলে বোম্বাইতে মেজ দাদার কাছে পাঠিয়ে দেবে আমাকে। আর ভালো লাগছে না বুঝি? স্বর্ণ স্বর্ণ, সে 2-3 বছর দেখতে দেখতে কেটে যাবে। তুমি তো সেখানে আরামে থাকবে, আমি একা একা কষ্ট পাবো। কিন্তু তুমি যখন 2 বছর পর ঘষে মেজে ঝকঝকে কেতাদুরস্ত হয়ে ফিরে আসবে, সেদিনটা ভেবে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। মেজ বৌঠানের সঙ্গে বসে বসে এসব ষড়যন্ত্র করেছো, তাই না? স্বর্ণ বলেন। কিন্তু তোমরা যা ভাবছো তা কি করে হবে? মেয়েকে সেখানে দেখাশোনা করতে হবে, অত পড়াশোনা কখন করব? সেটা তুমি মেজ বৌঠানের উপর ছেড়ে দাও স্বর্ণ। তিনি যখন তোমার দায়িত্ব নিয়েছেন তখন আমি নিশ্চিন্ত। সব ব্যবস্থা তিনি ঠিকঠাক করবেন। জানকীনাথ আশ্বস্ত করেন। মেজ বৌঠানকে তোমার খুব পছন্দ, তাই না? তুমি চাও আমি অবিকল তার মতো হই। স্বর্ণ বললেন একটু অভিমানের স্বরে। আমার লেখার টেবিলে আমি যে সবার চেয়ে আলাদা তা বুঝি তোমার চোখে পড়ে না? জানকী মেয়ে সমেত পঞ্চদশী স্ত্রীকে কাছে টেনে হেসে ওঠেন। স্বর্ণ, তুমি বড় ছেলে মানুষ। বাবা মশাইয়ের আর দাদাদের স্নেহের পুতলি হয়েই আছো, এখনো বড় হলে না। অবশ্য সেটাই তোমার দুর্নিবার আকর্ষণ। তাহলে দূরে পাঠাচ্ছ কেন? আমার যে তোমাকে ছেড়ে থাকতে একদম ভালো লাগে না। স্বর্ণ ঠোঁট ফোলান। জানকী বলেন, তুমি এখন খনি থেকে তোলা কয়লা চাপা হিরে, কিন্তু বোম্বাইয়ে মেজদাদা মেজ বৌঠানের শিক্ষায় ডায়মন্ড কাটিং এ তুমি হয়ে উঠবে দুষ্প্রাপ্য কোহিনূর। আর সেই কোহিনূর শুধু তোমার মুকুটে শোভা পাবে। স্বর্ণ হেসে বলেন, সেটি হচ্ছে না মশাই। তখন দেখবে আমি প্রেমের স্বয়ম্বর ডাকবো, আর আমি হব তোমার স্বয়ম্বরের দারোয়ান। হা হা করে হেসে ওঠেন জানকী। হা 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 হা।
তার হাসির আওয়াজে ভয় পেয়ে হিরণময়ী কাঁদতে শুরু করে। কান্না কিছুতে থামাতে না পেরে শেষে দাইকে ডেকে বাচ্চা হস্তান্তর করেন নতুন বাবা মা। সন্ধ্যার গঙ্গার হাওয়ায় পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে আরো কিছুক্ষণ ঘাটে বসে থাকেন স্বর্ণকুমারী ও জানকীনাথ। দূরে বয়ে যাওয়া নৌকোয় এক এক করে রেড়ির তেলের কুপির আলো জ্বলে ওঠে।